প্রতি সেকেন্ডে আইসল্যান্ডের নিচে থাকা পৃথিবীর ভূত্বক কয়েক সেন্টিমিটার করে নীরবে সরে যাচ্ছে। এই ধীর কিন্তু অবিরাম নড়াচড়ার ফলেই এখানে তৈরি হয়েছে ১৩০টিরও বেশি অ্যাক্টিভ ভলক্যানিক সিস্টেম, কিলোমিটার জুড়ে বিশাল ফিশার বা ফাটল, আর বেরিয়ে এসেছে ১১০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার গলিত লাভা, যা কয়েক ঘন্টার মধ্যেই পুরো একটি শহর ঢেকে দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। এই ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তির সামনে মানুষ আসলে কিছুই করতে পারে না। মানুষ কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেভাতে পারে না। তারা শুধু লাভা ব্যারিয়ার তৈরি করে এই প্রাকৃতিক প্রক্রিয়াকে একটু ধীর করার চেষ্টা করতে পারে, যেটা আদতে থামানোই যায় না। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। মানুষ কি সত্যি লাভাকে থামাতে পারে, নাকি আমরা কেবল প্রকৃতির চূড়ান্ত জয় আসার আগ পর্যন্ত সময় কিনছি? বরফের দেশ নাম সত্ত্বেও আইসল্যান্ড আসলে পৃথিবীর সবচেয়ে জিওলজিক্যালি অ্যাক্টিভ হটস্পটগুলোর একটি। এই দ্বীপ রাষ্ট্রটি অবস্থান করছে দুটি বিশাল টেকটনিক প্লেটের ঠিক মাঝখানে, যেগুলো সবসময় একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে পৃথিবীর গভীর থেকে ম্যাগমা ওপরে উঠে আসে এবং ভলক্যানিক ইরেপশন ঘটায়। বেশিরভাগ সময় এই লাভা প্রবাহিত হয় জনবসতিহীন কালো পাথরের মাঠের মধ্যে দিয়ে, কিন্তু যখন লাভার দিক পরিবর্তন হয়ে জনবসতির দিকে এগিয়ে আসে, তখনই তা ভয়াবহ হুমকিতে পরিণত হয়। গড়ে প্রতি বছর আইসল্যান্ডে প্রায় ৪টি ভলক্যানিক ইরেপশন ঘটে। এর পরবর্তী ইরেপশন ঠিক কোথায় হবে তা কেউই সঠিকভাবে বলতে পারে না। ২০২৩ সালে শুরু হওয়া যে ইরেপশনটি প্রায় ১৫ স্কয়ার কিলোমিটার এলাকা ঢেকে দিয়েছিল, সেটার পর আইসল্যান্ডের কর্তৃপক্ষ প্রায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেয়। শুরু হয় একটি বিশাল পরিসরের অপারেশন, লাভা ব্যারিয়ার নির্মাণ। বিশাল বিশাল মাটির দেয়াল, যার একটাই লক্ষ্য আগে বাড়তে থাকা লাভার গতি কমানো। লাভা ব্যারিয়ার এমন কোনো স্ট্রাকচার নয় যেটা শুরুতেই পুরো ডিজাইন করে বানানো হয়। এটা আসলে একটি ধারাবাহিক কনস্ট্রাকশন প্রক্রিয়ার ফল। এই উঁচু দেওয়ালের ঠিক পেছনেই রয়েছে একটি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, একটি ফ্যাসিলিটি যেখান থেকে আইসল্যান্ডের বিশাল অংশে গরম পানি ও এনার্জি সরবরাহ করা হয়। যদি এই লাভা এই জায়গায় পৌঁছে যেত, তাহলে ক্ষয়ক্ষতি শুধু একটি এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতো না। এতে করে প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে জড়িত পুরো ইনফ্রাস্ট্রাকচার, যা হাজার হাজার মানুষের সেবা দেয়, সবকিছুই বিপর্যস্ত হয়ে পড়তে পারত। অপারেশনের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে দেওয়ালটির উচ্চতা দাঁড়ায় প্রায় ২০ মিটার। ৬ মাসের মধ্যে প্রায় ৩০ লক্ষ কিউবিক মিটার উপাদান, মূলত ভলক্যানিক পাথর ও মাটি সরিয়ে এনে এই ব্যারিয়ার তৈরি করা হয়। তবুও লাভা থেমে যায়নি। যখন গলিত পাথর একাধিক জায়গায় দেওয়ালের উপর দিয়ে উপচে পড়তে শুরু করে, তখন ফায়ার ফাইটিং সিস্টেমগুলো সরাসরি লাভার উপর পানি স্প্রে করতে বাধ্য হয়। এতে করে লাভাকে ঠান্ডা করে তার অগ্রগতি কিছুটা ধীর করা যায় এবং রিইনফোর্সমেন্টের জন্য আরও কিছু সময় পাওয়া যায়। স্ট্রাকচারাল দৃষ্টিকোণ থেকে দেখলে লাভা ব্যারিয়ার হাইড্রোলিক স্ট্রাকচার বা কংক্রিট ড্যামের মতো অতটা জটিল নয়। আসলে এগুলো হলো বিশাল মাটির বাঁধ, যা লেয়ার বাই লেয়ার তৈরি করা হয়। প্রতিটি লেয়ারের উচ্চতা প্রায় ১ মিটার করে। মূল পার্থক্যটা তৈরি হয় যে উপাদান দিয়ে এগুলো বানানো হয় এবং সেটাকে থামানোর জন্য এগুলো তৈরি। তার প্রকৃতির কারণে লাভা পানির মতো মাটির ভেতর দিয়ে চুইয়ে যায় না। এর ভীষণ বেশি ভিসকোসিটি আর অত্যন্ত উচ্চ তাপমাত্রার কারণে এটি মূলত মাটির ওপর দিয়েই প্রবাহিত হয় এবং ভূমির উচ্চতা ও টেরেইনের আকার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। এ কারণেই ইঞ্জিনিয়াররা ফাউন্ডেশন নিয়ে জটিল হিসেব না করে ব্যারিয়ারের উচ্চতা বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিতে পারেন, যতক্ষণ পর্যন্ত ব্যারিয়ারটি যথেষ্ট উঁচু হয়, যাতে লাভার প্রবাহকে ধীর করা যায় এবং বাধ্য করা যায়। লাভাকে দিক পরিবর্তনে বাধ্য করলেই এই ব্যারিয়ারের উদ্দেশ্য পূর্ণ হয়। যখন প্রয়োজন হয়, তখন দেওয়ালটি ধাপে ধাপে প্রতিবার ১ মিটার করে আরও উঁচু করা হয়, যতক্ষণ না লাভা স্বাভাবিকভাবে থেমে যায় অথবা অন্য কোনো পথে সরে যায়। এই গতিতে কাজ করার জন্য আইসল্যান্ডকে এমন এক হেভি আর্থ মুভিং লিফট নামাতে হয়েছিল, যা খুব কম সময়েই একসঙ্গে একটি কনস্ট্রাকশন সাইটে দেখা যায়। মাঠে ছিল কোমাৎসু 375, লিভার 776, ক্যাটারপিলার D11 এর মতো বিশাল মেশিন, সঙ্গে অসংখ্য আর্টিকুলেটেড ড্রাম টাক। এই যন্ত্রপাতির বিশালতা দেখানোর উদ্দেশ্য ছিল না, বরং একটি কঠিন বাস্তবতা তুলে ধরা। প্রতিটি ঘন্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে লাভা আরও এগিয়ে আসে। সর্বোচ্চ গতিতে মাটি ও পাথর সরানো ছাড়া দেওয়ালের পক্ষে গলিত লাভার চেয়ে এগিয়ে থাকা সম্ভব ছিল না। ব্যারিয়ার নির্মাণ শুরু হয় আগের ইরেপশনের পর ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাওয়া লাভার উপরেই। সময়ের সঙ্গে সঙ্গে এই লাভা রূপ নেয়
মোটা ও ভারী ব্যাসল্ট পাথরে, যা ভাঙা ভীষণ কঠিন। হেভি বুলডোজারগুলো রিপার টিথ ব্যবহার করে এই পাথর ভেঙে দেয়। মেশিনের পুরো ওজন নির্দিষ্ট কিছু পয়েন্টে করে চাপ দেওয়া হয় যাতে পাথর চূর্ণ হয়ে যায়। পাথর ছোট টুকরো হলে বুলডোজার সেগুলো বড় বড় ডিপিতে ঠেলে দেয়। এরপর এক্সক্যাভেটর সেগুলো ট্রাকে তোলে এবং টানা ব্যারিয়ার নির্মাণ স্থলে পাঠায়, যেখানে পুরো লাভা ফেলে লেয়ার বাই লেয়ার কম্প্যাক্ট করা হয়। সেখানে প্রতিটি মিটারের উচ্চতা আগেই হিসেব করে নেওয়া থাকে। এই জায়গায় যা একসময় ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছিল, সেটাই আবার ব্যারিয়ারের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়, নতুন লাভার প্রবাহকে ধীর করতে এবং দিক পরিবর্তনে বাধ্য করতে। লাভার কোনো ইচ্ছে নেই, কোনো স্ট্র্যাটেজিও নেই। এটি শুধু গ্র্যাভিটির টানে সবচেয়ে নিচু পথ ধরে এগিয়ে যায় এবং পথে যা পায়, রাস্তাঘাট, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, আবাসিক এলাকা সবকিছু ধ্বংস করে দেয়। অনেক জায়গা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে লাভা একবার বয়ে গেলে সে এলাকা পুরোপুরি পরিত্যক্ত করতে হয়। এই বাস্তবতায় আইসল্যান্ডের মানুষ আতঙ্কিত হয় না কিংবা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে না। তারা বরং এই বাস্তবতাকে মেনে নেয় এবং তার সঙ্গে খাপ খাইয়ে নেয়। কিছু কিছু সময়ে লাভার তাপ ব্যবহার করে খাবার রান্নাও করা হয়। এটা কোনো বেপরোয়া ঝুঁকি নয়, বরং দৈনন্দিন জীবনের এক সাধারণ কাজ, যা এমন এক ভূখণ্ডের সঙ্গে গভীর পরিচয়ের প্রতিফলন যেখানে আগ্নেয়গিরি সবসময় উপস্থিত। এটাই এমন এক সমাজের শান্ত মানসিকতা যারা আগ্নেয়গিরির পাশে বসবাস করতে শিখে গেছে। তারা টেকনোলজির সীমাবদ্ধতা বোঝে এবং লাভা ব্যারিয়ার যে সময়টা দেয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রক্ষা করার দিকেই মনোযোগ দেয়। কিন্তু সব সময় মানুষের হাতে পর্যাপ্ত সময় থাকে না। যখন লাভার প্রবাহ মাত্র কয়েক ঘন্টা দূরত্বে থাকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে, তখন মাটির দেওয়াল তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই বাস্তবতা 2024 সালের রেইকজেনেস ইরেপশনের সময় স্পষ্টভাবে দেখা যায়, যেখানে লাভা শুধু নতুন তৈরি হওয়া ফিশারের মাধ্যমে মাটির বেরিয়ার টপকে যায়নি, বরং পাকা রাস্তার উপর তৈরি করা কিছু অংশ ভেঙেও বেরিয়ে আসে। কারণ সেখানে ঘর্ষণ কম থাকায় গলিত পাথর আরো সহজে এগিয়ে যেতে পেরেছিল। এমন জরুরি পরিস্থিতিতে মানুষ কখনো কখনো আরো চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। 1935-1942 সালে হাওয়াইতে সামরিক বিমান থেকে প্রায় 600 পাউন্ড ওজনের বোমা ফেলা হয়েছিল মাউনা লোয়া আগ্নেয়গিরির লাভা টিউবের ভেতরে। উদ্দেশ্য ছিল আগ্নেয়গিরি থামানো নয়, বরং লাভা প্রবাহের কাঠামো ভেঙে দেওয়া, যাতে লাভা ঢালবে নিচে নামার বদলে বিস্ফোরণের জায়গাতেই ছড়িয়ে পড়ে। এই পদ্ধতিতে সবসময় একই রকম ফল পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে লাভার গতি অল্প সময়ের জন্য কমেছিল, আবার কিছু ক্ষেত্রে এটি পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়। তবুও যখন হাতে খুব কম বিকল্প থাকে ও অনিশ্চয়তা সত্ত্বেও হস্তক্ষেপের চেষ্টা করা, চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভাকে সবকিছু গ্রাস করতে দেখার চেয়ে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে লাভার অগ্রগতি থামানো। ইতিহাসে এমন বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত আছে যেখানে মানুষ তুলনামূলকভাবে সহজ পদ্ধতি ব্যবহার করে লাভার প্রবাহে সফলভাবে হস্তক্ষেপ করতে পেরেছে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো 1973 সালের আইসল্যান্ডের এলফেলো ইরেপশন। যখন লাভা বন্দর এলাকার দিকে এগিয়ে এসেছিল, তখন সরাসরি লাভার উপরে সমুদ্রের পানি স্প্রে করা হয়। এতে লাভা দ্রুত ঠান্ডা হয়ে পৃষ্ঠে ধীরে ধীরে শক্ত হয়ে যেতে থাকে। এই ঠান্ডা হয়ে যাওয়া স্তরটি একটি প্রাকৃতিক ব্যারিয়ারের মতো কাজ করে এবং এর পেছনে থাকা লাভার প্রবাহকে দিক পরিবর্তনে বাধ্য করে। যদিও এই পদ্ধতিতে কোনো আগ্নেয়গিরি নিভিয়ে ফেলা যায় না, তবে এটি প্রমাণ করে যে সঠিক পরিস্থিতিতে মানুষ লাভাকে যথেষ্ট পরিমাণে ধীর করতে এবং তার দিক ঘুরিয়ে দিতে পারে, যাতে গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার রক্ষা করা যায় এবং অতিরিক্ত কিছু সময় কেনা যায়। লাভা থামানোর বেশিরভাগ প্রচেষ্টাই এক্সপ্লোসিভ ব্যবহার থেকে শুরু করে মাটির ব্যারিয়ার পর্যন্ত মূলত সময় কেনার জন্যই করা হয়। আর যখন সেই সময়টা যথেষ্ট দীর্ঘ হয়, তখন মানুষ শুধু ধ্বংস হওয়া জিনিস মেরামতি করে না, বরং যে জমি একসময় পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেখানেই নতুন করে চাষাবাদ করতে শেখে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 থেকে 800 মিটার উচ্চতায় অবস্থিত ভলক্যানিক ঢালগুলোতে এমন কিছু বিরল প্রাকৃতিক অবস্থা তৈরি হয়। ঠান্ডা হয়ে যাওয়া লাভা থেকে তৈরি মাটি খনিজে ভরপুর, বিশেষ করে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন, যা আঙুর গাছের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথরের ছিদ্রযুক্ত গঠন পানিকে দ্রুত বেরিয়ে যেতে দেয়, ফলে গাছের শিকড় বাধ্য হয় আরও গভীরে গিয়ে আর্দ্রতা খুঁজতে। এর ফলে গড়ে ওঠে আরও শক্ত ও বেশি রেজিলিয়েন্ট লতা। বেশিরভাগ ভিনিয়ার্ড দক্ষিণ পশ্চিমমুখী করে তৈরি করা হয়। দিনে এগুলো ঠিক যতটা সূর্যালোক দরকার ততটাই পায়, যাতে ফটোসিনথেসিস
ফটোসিনথেসিস সঠিকভাবে হয়। দিনরাতের তাপমাত্রার পার্থক্য আঙুর পাকাকে ধীর করে দেয়, ফলে চিনি আর ফ্লেভার ধীরে ধীরে সামঞ্জস্যের সঙ্গে জমা হয়। সময়ের সঙ্গে সঙ্গে একই সময় যে পাহাড়গুলো ছিল একেবারে অনুর্বর, সেগুলো ঢেকে যায় সবুজ ভিনিয়ার্ডে। প্রতি বছর স্থানীয় চাষিরা হাজার হাজার টন হাই কোয়ালিটি আঙুর সংগ্রহ করে। নতুন লতা লাগানোর সময় প্রতিটি চারা প্রায় 40 সেন্টিমিটার গভীর গর্তে বসানো হয়, যেখানে মাটির সঙ্গে অর্গানিক কম্পোস্ট আর ভলক্যানিক অ্যাশ মিশিয়ে দেওয়া হয়। এই মিশ্রণ শিকড়কে দ্রুত মাটিতে শক্তভাবে বসতে সাহায্য করে এবং আগের ইরেপশন থেকে যাওয়া খনিজ উপাদান শোষণ করতে সহায়তা করে। ভলক্যানিক অঞ্চলের শুষ্ক ও বাতাসপূর্ণ আবহাওয়া পাতলা খোসার আঙুর জাতের বিকাশের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এই পাতলা খোসা আঙুরকে মাঝারি মাত্রায় সূর্যালোক শোষণ করতে দেয় আর অতিরিক্ত আর্দ্রতা জমতে দেয় না, যা ভিটিকালচারে প্রায় রোগের কারণ হয়ে দাঁড়ায়। প্রায় 3 বছর যত্ন সহকারে চাষ করার পর লতাগুলো তাদের প্রথম ফসল দিতে শুরু করে। ফসল সংগ্রহ সাধারণত খুব ভোরে করা হয়, যখন বাতাস ঠান্ডা থাকে আর আঙুরের থোকার উপর হালকা কুয়াশার স্তর থাকে। এতে আঙুরের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে এবং ওয়াইনারিতে নেওয়ার আগে অক্সিডেশন কম হয়। প্রতিটি হারভেস্ট সিজনের পর ভলক্যানিক অ্যাশে ঢাকা পাহাড়ি ঢাল থেকে টন টন পাকা আঙুর সংগ্রহ করা হয়। আবহাওয়া ও ভিনটেজের উপর নির্ভর করে প্রতি হেক্টর ভিনিয়ার্ড থেকে 8 থেকে 12 টন পর্যন্ত আঙুর পাওয়া যায়, যা একসময় একেবারেই চাষের অযোগ্য বলে মনে করা জমির জন্য বিশাল সাফল্য। ফোন দেখায় লাভা মানেই ধ্বংস, এটি রাস্তা গিলে খায়, ঘরবাড়ি চাপা দেয় এবং মানুষকে এমন জমি ছেড়ে দিতে বাধ্য করে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের জীবনের অংশ ছিল। কিন্তু মানুষ কিভাবে ইতিহাস জুড়ে লাভার মোকাবেলা করেছে সেটা পুরো প্রেক্ষাপট দেখলে লাভার অর্থ শুধু ধ্বংসতেই সীমাবদ্ধ থাকে না। লাভা হয়ে ওঠে টেকনোলজির সীমাবদ্ধতার এক মাপকাঠি, যেখানে মানুষ সিদ্ধান্ত নেয় কিভাবে তারা প্রকৃতির মুখোমুখি হবে, কিভাবে তার সঙ্গে খাপ খাইয়ে নেবে এবং শেষ পর্যন্ত প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করবে। ব্যারিয়ার নির্মাণ অভিযানে লাভা হলো এমন এক হুমকি যাকে ধীর করতেই হবে। মাটির দেয়াল, পাথরের বাঁধ আর কৃত্রিম ব্যারিয়ারগুলো আগ্নেয়গিরিকে হারানোর জন্য নয়, বরং সময় কেনার জন্য তৈরি করা হয়। এটা একটি স্পষ্ট বাস্তবতাকে তুলে ধরে। টেকনোলজি শুধু দিক পরিবর্তন করতে পারে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে না। যখন সময় আর যথেষ্ট থাকে না, তখন মানুষ লাভা টিউবে বোমা ফেলার মতো চরম পদ্ধতির আশ্রয় নেয়। এসব ঝুঁকিপূর্ণ চেষ্টা দেখায় মানুষ এমন শক্তির ভেতরে হস্তক্ষেপ করতে চায় যা আসলে মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তবুও লাভার সবচেয়ে গভীর অর্থটা সামনে আসে তখনই যখন এটি ঠান্ডা হয়ে যায়। একসময় পুড়ে যাওয়া জমিগুলো ধীরে ধীরে খনিজ সমৃদ্ধ মাটিতে রূপ নেয়, যেখানে আঙ্গুরের লতা শেকড় গেড়ে ভালোভাবে বেড়ে ওঠে। ধ্বংসের প্রতীক লাভা তখন হয়ে ওঠে নতুন জীবনের ভিত্তি। এই প্রক্রিয়ায় মানুষ আর লাভার বিরুদ্ধে লড়াই করে না, বরং সেটাকে কাজে লাগাতে শেখে এবং তার পাশেই বসবাস করে। এই একই ব্যাসল্ট দিয়ে জিওথার্মাল পানি ছেঁকে বের হয় এবং তৈরি করে ব্লু লেগুন ইকোসিস্টেম। এটি একটি অনন্য পরিবেশ যা একদিকে প্রাকৃতিকভাবে হিলিং, অন্যদিকে দেশের অর্থনৈতিক ও ইকোলজিক্যাল পরিচয়ের এক শক্তিশালী প্রতীক। ব্যারিয়ার থেকে এক্সপ্লোসিভ আর সেখান থেকে সবুজ ভিনিয়ার্ড। লাভা একটি নিরবিচ্ছিন্ন নীতির প্রতিফলন। মানুষ প্রকৃতিকে পুরো শক্তি দিয়ে জয় করে না, বরং অ্যাডাপ্টেশন, ধৈর্য এবং বিপদকে সুযোগে রূপান্তরিত করার ক্ষমতার মাধ্যমে টিকে থাকা। লাভা ব্যারিয়ার আগ্নেয়গিরিকে থামাতে পারে না, কিন্তু মানুষকে আরও কিছু সময় দেয়। আইসল্যান্ডের মাটির দেয়াল এই বিশ্বাস নিয়ে তৈরি করা হয় যে লাভা পুরোপুরি আটকানো যাবে না। এগুলো তৈরি করা হয় যা এখনো রক্ষা করা সম্ভব সেটুকু বাঁচানোর জন্য। ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি সিস্টেম এবং মানুষের জীবন। এই সংঘর্ষে কোনো নিখুঁত সমাধান নেই, আছে শুধু এমন সিদ্ধান্ত যেগুলো নিতে হয় খুব দ্রুত, এমন পরিস্থিতিতে যেখানে প্রতিটি ভুলেরই একটি মূল্য আছে। লাভা ঠান্ডা হয়ে গেলে জীবন আগের মতো ফিরে আসে না, এটি ফিরে আসে ভিন্ন এক রূপে, আরও সতর্ক, নিজের সীমা সম্পর্কে আরও সচেতন এবং যে ভূমিতে বসবাস করছে তার সঙ্গে আরও ভালোভাবে খাপ খাইয়ে নেওয়ার অবস্থায়। কারণ প্রতিটি লাভা প্রবাহের পর যা থেকে যায় তা শুধু পাথর নয়, বরং মানুষ কিভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করছে সেই শিক্ষাও। তাহলে বিশাল জিওলজিক্যাল শক্তির মুখে মানবজাতির প্রকৃত সীমা কোথায়? এমনই টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং মানুষের গল্প জানতে বিশ্বের বিস্ময়ের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।